যারা রেকর্ডিংয়ে শুনবেন প্লিজ ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করেন রেগুলার। 2-3 দিন আসলে আমি জানি যে শুক্র শনিবারের প্রবলেম, তারপরেও চেষ্টা করেন। আর যেভাবে আমি বলছি আগে কয়েকবারে বলছি, আর লেকচারটা এই সপ্তাহে আপলোড দেই নাই, প্রেশার দেই নাই, একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, আমি চাইছি ওটা আপনারা শেষ করেন। এবং প্রিভিয়াসলি রেকর্ডিংটা পুরোটাই ছিল আমাদের রিভিউ। তো টিউটোরিয়ালটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে যে ওপির, হ্যাঁ সরোর ভাই, যে আজকে যে টিউটোরিয়ালটা এটা কিন্তু অনেক হেল্পফুল দেখলাম। হুম হ্যাঁ, আমি মোটামুটি চেষ্টা করছি রিভিউ দেওয়ার জন্য। দ্বিতীয়বার দিতে পারলে হয়তো পারে আরো অনেক কিছু ক্লিয়ার হবে। না এখন এটা দেখলাম দরকার নেই, অনেক হেল্পফুল, এটা এখন আর অনেক দরকার নেই, হেল্পফুল। এখন দরকার নেই। আপনারা কোর্সের পরে মানে ধরেন অ্যাটলিস্ট সিএনএন পড়লেন, তারপরে ওটা যখন দেখবেন তখন দেখবেন হ্যাঁ অনেক ভালো বুঝছি। তো অ্যাকচুয়ালি মানে সার্টেন কিছু উদ্দেশ্য নিয়ে করা, যেটা আমি বলছি আমার উপরে আপনাদের একটু ট্রাস্ট রাখতে হবে যে আমি যে জিনিসগুলো বলবো জি। একটু লাইনলি ফলো করে, একটু উপকার পাবেন। না, থ্যাংক ইউ, এরকম একটা সাবজেক্টিভ ইয়ার দেওয়াতে খুব ভালো লাগছে। ঠিক যে স্টাডি করছি, চেষ্টা হ্যাঁ করছি, দেখা যাক ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভবিষ্যতে ইনশাআল্লাহ। আছে একটা সাথে। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ সময় লাগবে, আসলে সবকিছুই সময় সাপেক্ষ, রাইট। শর্টে কিছু আচ্ছা, হয় না। আমাদের এই যে এই ফিল্ডের কি কোনো ফ্রিল্যান্সিং এর কোনো কাজ টাজ আছে নাকি? আমি আমি যদিও টেক ফিল্ডে কখনো। পার্সোনালি রেকমেন্ড করবো ফ্রিল্যান্সিং না যাওয়ার। আমার একটা এক্সপিরিয়েন্স আছে কয়েক বছরে, ওইটা যে অ্যাকচুয়ালি নট সুইটেবল। আমার মনে হয় বাংলাদেশের লাইফস্টাইলে আমাদের জন্য এটা সুইটেবলই না। আহ, আর মানে পার্সোনালি আমি যেটা মনে করি, বুঝতে ওইটা পারছি। হয়তো কিছু ইয়াং মানুষের হইতে পারে, সংসারী লাইফ মানুষের জন্য তো কখনোই না। যদি আমি যেটা বলবো যে আমি যেভাবে পড়াচ্ছি এটা হচ্ছে জব, মানে দেখো যে আমি একদম জব রেডি কেমনে করতে পারি, দ্যাট মিনস আমি একটা প্রজেক্ট শেষ করতে পারবো একদম এন্ড টু এন্ড। আমার গোল এইটা। তারপরে এখন এটা নিয়ে যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চান, কারণ ফ্রিল্যান্সিং এর টেকনিক্যাল স্কিল অর্ধেকও না, মার্কেটিং স্কিল হাবিজাবি অনেক কিছু আছে, টাইমিং। তো সেই হিসাবে আমি এটা প্রথমে হয়তো ক্লিয়ার করছি, যদি আর ক্লিয়ার থাকে আমি বলি যে আমার গোল এইখানে যে আমরা স্কিলড ইঞ্জিনিয়ার হই, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডিপ লার্নিং বা ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার যাই বলেন। তারপরে ওইটা নিয়ে আমরা যা করতে পারি, যদি কারোর মার্কেটিং স্কিল ইয়ে থাকে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিলেন, উনি ইংলিশে ভালো ছিলেন না, তো ওনার দেখা গেলো একটা ক্লায়েন্টের সাথে আমি ইংলিশে কথা বলে দিয়েছি, তারপরে ট্রান্সলেট করে দিয়েছি। তো অনেক কিছু ফ্যাক্টর থাকে, যেমন ফ্রিল্যান্সিং বলাটা ডিফিকাল্ট। আর তারপরেও আরেকটা, বিশেষ করে এই ফিল্ডটা যদি ওয়েব ডেভেলপমেন্ট হইতে বলতাম, এই ফিল্ডটাতে মানে দেখা গেলো যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে কিনা অ্যাকচুয়ালি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে দেখে, বা আপনি যদি সেরকম হেভি পোর্টফোলিও না হয়, হেভি ভালো মার্কেটিং না হয়, এটা ডিফিকাল্ট। মানে ডেটা সায়েন্স, এমএল, একটা মিথ আছে যে এখানে তো খুব ভালো ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, চলি না। তো যদি আপনার 2-1 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায় ফিল্ডে জব করে, তখন হ্যাঁ তখন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তবে একটা অপরচুনিটি আছে ডেটা অ্যানোটেশন, ডেটা বিভিন্ন হুম। রকমের ডেটা অ্যানোটেশন করা যায়। তারপরে আপনি যদি একজন এমএল ডিপ লার্নিং বুঝেন, তখন ডেটা অ্যানোটেশনটা আপনার জন্য বেটার হয়। বাট আপনি ডিপ লার্নিং বুঝে ডেটা অ্যানোটেট করা, মানে শুধু ওইটাই করা, ওইটা আপনার অ্যাকচুয়ালি টাইমের ওয়েস্ট হবে সামহাও। কিন্তু এটা করা যায়, আমি যতটুকু জানি। তবে এইখান থেকে মানে আমার সাথে যতটুকু গোল রাখেন যে আমি অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড হবো যে কোনো জব ইন্টারভিউ ফেস করার জন্য, শুধুমাত্র এই করে না, আরও অনেক কিছু লাগবে সাথে। তারপরে ওইটাই হলো গোল। ফ্রিল্যান্স করা যাবে না এরকম কোনো কথা নেই, কিন্তু আমি পার্সোনাল রেকমেন্ডেশন বলবো যে আমার ভিউ পয়েন্ট, আমি করে দেখছি এই জন্য দেখেছি, নট ফ্রুটফুল এরকম। বুঝতে পারছি, থ্যাংক ইউ। শাহরুল ভাই বল, প্রশ্ন। হ্যাঁ ভাইয়া, আমরা এখানে ওইখানে তো দেখাইছে ও একটা হচ্ছে প্রজেক্ট থেকে, মানে ওই যে টেমপ্লেট আমরা কপি যেটাকে করেছে। পিকল ফাইল বলি, হ্যাঁ পিকল ফাইল যেটাকে বলি, যে পিকল ফাইল পর্যন্ত ক্রিয়েট করছে, হুম তাই না? হুম। তো আমরা এরপরে কি ডিপ্লয়মেন্ট পর্যন্ত দেখবো? মানে আমাদের আমার প্রজেক্টে কি ইন্টারেস্ট আছে ফাইনালি এখানে ডিপ্লয় মানে একদম এন্ড টু এন্ড, মানে অনেক কিছু দেখানোর বেসিক্যালি, কারণ আপনাদের আমি, আপনারা ফার্স্ট না যাক সেকেন্ড। ডিপ্লয়মেন্টটা দরকার, কারণ আমি মডেলটা তৈরি করলাম, তার আউটপুটটা যদি আমি মানে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, তাহলে মানুষকে মানে হ্যাঁ ওইখানে মানুষ একটা কথা এটাকে বলছে কিন্তু, যে আপনি দেখনা এটা ইম্পর্টেন্ট, এটা আমি অনেকবার বলছি, যে আপনি টেকনিক্যালি পিছনে কতটা কাজ করলেন এটা ম্যাটার করে না, আপনি হয়তো এটাকে এপিআই কল হ্যাঁ করছেন। হ্যাঁ শো করতে হবে, প্রথমত শো করতে হবে, তারপরে তো আপনি ইন্টারভিউ বোর্ডে ডাক পাইলেন, তখন আপনাকে ব্রেকডাউন করে টেকনিক্যাল জিনিসগুলো বোঝাইতে হবে। মানে দুইটাই জরুরি, বোঝাটাও মোর ইম্পর্টেন্ট, বোঝাটা যে আপনি যখন ফেস করলেন ইন্টারভিউ বা কোনো একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট যদি ফ্রিল্যান্স করেন, তখন আপনাকে তো বোঝাইতে হবে জিনিসটা, কিন্তু তার আগে আপনাকে তো দেখাইতে হবে।
প্রথমে দর্শনদের একটু জি, ফিল মানে করতে হবে। দেখানোর জন্য তো আমি মডেল তৈরি করছি, সেটা তো আমি এইভাবে আর হাতে নিয়ে গিয়ে দেখাইতে পারবো না যে আমি মডেল তারপরে তৈরি করছি। কাজটা এরকম হইতে যদি হবে আমি যে আমি ডিপ লার্নিং কেন বলি যে ডিপ লার্নিং জবের জন্য বেটার, কারণ ডিপ লার্নিং আপনি দেখানোর মতো কিছু করতে পারেন। ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যাকচুয়ালি এটা ডিফিকাল্ট। ইমেজ, টেক্সট, স্পিচ এগুলো একটু ইন্টারেস্টিং মানুষের জন্য। অ্যাজ এ হিউম্যান আমাদের একটা ন্যাচারাল এমপ্যাথি কাজ করে এই ডেটাগুলোর জন্য, কারণ এই ডেটাগুলো ডিরেক্টলি আমরা ডিল করি। আমরা প্রতিদিন আমাদের যে সেন্সরগুলো আছে এইগুলো দিয়ে আমরা কিন্তু ট্যাবুলার ডেটা আমরা করি না, হ্যাঁ এটা আমাদের নন ইনটুইটিভ আমাদের জন্য। কিন্তু সাউন্ড, তারপরে এগুলো টেক্সট, ইমেজ এগুলো কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখতে অভ্যস্ত, এবং এটা যদি আপনি কাউকে শো করতে পারেন এটা নিয়ে কিছু করছেন, ওইটা কিন্তু বেশি একটা বায়াস ক্রিয়েট করে লোকের মধ্যে। যেমন দেখবেন যে ওপেন এআই, তারপর দেখা গেলো যে গুগল যেসব কাজ করতেছে ওরা কেন সবসময় ইমেজ, টেক্সট, স্পিচ এইগুলো দিয়ে ডেমো দেয়, কারণ এগুলা সাধারণ অ্যাজ এ হিউম্যান বিং আপনার হলো ইয়ে থাকে, ওটা ইমপ্লয়েড থাকে, কিন্তু ওরা কিন্তু আরো অনেক ডিপের কাজ করে, অন্য কাজ করে, সেগুলো কিন্তু সাধারণত আনে না। সুতরাং আপনাকেও এই জিনিসটা ট্রাই করতে হবে। তবে বুঝতেও হবে, কারণ যখন আপনি দেখাইলেন ওটা ট্রেন করা এখন কোনো ডিফিকাল্ট জিনিস না। আপনি দেখতেছেন যে আপনি যদি একটা টিউটোরিয়াল ফলো করেন আপনি একটা ডেমো তৈরি করতে পারবেন, কিন্তু পরে যে আপনি এটাকে আপনি তো বুঝাইতে হবে, ওইটাকে ধরে ধরে আপনাকে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, এখন আমরা জব পার্সপেক্টিভ নিয়ে দেখি যে কীভাবে একটা জবের জন্য আমরা রেডি হতে পারি। আচ্ছা, তো আমরা দেখছি যে এতদিন গ্রেডিয়েন্ট ডিসেন্ট থিওরিটিক্যালি যে অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি আমাদের কস্ট ফাংশনকে মিনিমাইজ করে, কিন্তু আমি একটা কথা বলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি খুবই জেনারেল একটা অ্যালগরিদম, মানে অপটিমাইজেশন অ্যালগরিদম। এবং লাস্ট ক্লাসে আমাদের হয়তো খেয়াল আছে কিনা আমি বলছিলাম যে আমাদের মেইন গোলই হলো অপটিমাইজেশন, সেটা ডিপ লার্নিং হোক, ক্লাসিক্যাল মেশিন লার্নিং যেটাই হোক, যে আমাদের গোলই হলো একটা ফাংশনের মিনিমাম পয়েন্ট বের করা। তো সেই জায়গাটা থেকে আমরা আজকে আবার একটু দেখবো যে একটা ফাংশনের মিনিমাম পয়েন্ট কিভাবে বের করতে হয় গ্রেডিয়েন্ট ডিসেন্টকে কোডে দেখে, যে আমি যদি একদম স্ক্র্যাচ থেকে একটা কোড লিখি তাহলে সেটা কিভাবে কাজ করে। খুবই সিম্পল কোড, মানে এটা আমার কিছু না কিন্তু, কারণ কনসেপ্টটাই খুবই সিম্পল। গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্টটা অ্যাকচুয়ালি খুব মিনিমাল একটা কনসেপ্ট, গেস, আপডেট, রিপিট। হ্যাঁ, মানে আপনি গেস করতেছেন, আপডেট করতেছেন একটা বেটার গেসের জন্য, তারপরে আবার গেস করতেছেন, কিন্তু গেসটা একটা গাইডেড গেস, মানে যে অনুমানটা করতেছেন ওইটা একটা গাইডেড অনুমান, যে আপনাকে হিন্ট দেওয়া হচ্ছে প্রতিক্রিয়া। ওই যে আপনার এরকম কোন অনুষ্ঠান দেখছেন কিনা, আপনার এএক্সএন টাইপের মনে হয় একটা চ্যানেল ছিল, ওইখানে কিছু ইয়ে হইতো, মানে ধাঁধা টাইপের হইতো, যে আপনাকে কিছু হিন্ট দেওয়া হয়, একটা ট্রেজার লোকাল আছে ধরেন, যে টিমে টিমে আপনাকে দেখা গেলো যে খেলা হয়, তো দেখা গেলো এক টিমে এখানে আছে, এরকম আছে, তো যদি আপনি এই পয়েন্ট পর্যন্ত আসেন আপনাকে একটা হিন্ট দেওয়া হয়, তারপরে এই পয়েন্ট প্রশ্ন আসলে আপনাকে আরেকটা হিন্ট দেওয়া হয়। তো গাইডেড অ্যাকচুয়ালি জিনিসটা হলো গাইডেড, যে আমি ট্রেজারটা তো এইদিকে আছে, আমি ট্রেজারের দিকে যাচ্ছি, কিন্তু গাইডেড। আমি জাস্ট র্যান্ডমলি যদি গেস করতাম তাহলে আমি উল্টা দিকে যাইতে পারবো। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট পয়েন্টটা ওইরকম, যে আমি একটা পয়েন্ট থেকে শুরু করব, কিন্তু আমাকে গাইড করা হবে সঠিক পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ, এটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যে আমি গেস করতেছি কিন্তু আমি গেস করতে করতে সঠিক দিকেই যাচ্ছি, আমি এক্সাক্ট জানি না কিন্তু আমাকে বলা হয়েছে মোটামুটি এই দিকে। তো তাহলে আমরা ইয়াটা দেখি যে আমাদের একটা ফাংশন, আমরা ফাংশনটা হলো 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4, ফাংশনটা হলো যে আপনার 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4, এটা একটা জেনারেল ফাংশন, এটাকে আমরা অপটিমাইজ করব, মিনিমাম পয়েন্ট বের করব। তো মিনিমাম বের করতে গেলে এটাকে যদি আমি d/dx করি বা f প্রাইম, অনেকভাবে লেখা যায়, df আপনার হলো d/dx, অনেকভাবে লেখা যায়। তো এটা হবে কি তাহলে 6x minus 3 plus 0, সেটা লাগবে 6x minus 3, এটা হলো তার ডেরিভেটিভ। এবং ডেরিভেটিভ আমরা জানি যে যদি মিনিমাম পয়েন্ট বের করতে চাই তাহলে ডেরিভেটিভটাকে 0 করতে হবে। তো এই জায়গায় এতটুকু ক্যালকুলাসের নলেজ আপনার লাগে, এই জন্য আমরা ক্যালকুলাস আলোচনা করছি, বা আপনাকে বলে যে ক্যালকুলাস হলো একটা প্রি রিকুইজিট, হ্যাঁ, মানে মেশিন লার্নিং করার জন্য। এখন কাউকে যদি আপনি শুধুমাত্র এইটা বলেন যে এইটার ডেরিভেটিভ এইটা এবং এটাকে 0 সেট করতে হয়, এটা একটা রুল হিসেবে, সে অ্যাকচুয়ালি পারবে না ভালো করতে। কারণ কি, আপনাকে কেন একটা পুরো ক্যালকুলাসের কোর্স রিকোয়ারমেন্ট দেয়, কারণ আপনি যখন প্রথম ক্যালকুলাসের সাথে পরিচয় হয়েছেন, এই কনসেপ্টটা শুধুমাত্র এই নোটেশনটা সিঙ্ক ইন হইতে আপনার হয়তো কয়েক মাস লাগছে। তো একজন ধরেন গ্রাজুয়েট যে হলো STEM এর, দ্যাট মিনস
সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা ম্যাথ অ্যাপ্লাইড এগুলোর থেকে গ্রাজুয়েট হয়েছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, তার সাথে অন্যদের ডিফারেন্সটা কোন জায়গায়? রিজনিং সব ঠিক আছে, বাট এই জিনিসগুলোর সাথে সে অভ্যস্ত, কয়েক বছরের পরিচয় আছে তার। সুতরাং এইটা তার কাছে একটা সেকেন্ড নেচারের মতো হয়ে গেছে, এবং এইগুলো হয়ে গেছে একটা ইনটুইশনের মতো, যে এইগুলো তার কাছে ইনটুইটিভ লাগে। কিন্তু কাউকে যদি আপনি বলে দেন যে এটাকে এই করে এই সিম্বলগুলো দিয়ে সেট করতে হবে 0, তখন কিন্তু অ্যাকচুয়ালি তার কাছে ওইটা ইনটুইটিভ লাগবে না। দ্যাট মিন্স বোঝা আর মুখস্থ করার মধ্যে যে পার্থক্যটা, ওই জন্য আর কি ক্যালকুলাসের প্রয়োজন, যে আপনার ইনটুইশনটা, যে অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা বলতে কি বোঝায়, বা মিনিমামে কেন আমরা 0 বসাইলে মিনিমাম বা ম্যাক্সিমাম পাই, কত যে অঙ্ক করছি আমরা বছর পর বছর ধরে, ওইটা এই সময়টা এসে আপনি একটা পার্টিকুলার ফিল্ডে যাতে ওটা অ্যাপ্লাই করতে পারেন, ওই আপনার অভিজ্ঞতাটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা এখন মনে হচ্ছে খুব মানে খুব সিম্পল একটা বিষয়, কিন্তু আপনি চিন্তা করে দেখেন নিজেকে যদি ওই জায়গায় নিয়ে যেতে পারেন। প্রথম যখন ক্যালকুলাস দেখছেন, আমার সার্টেনলি একটা সময় মনে আছে যে এরকম WX এরকম একটা ছিল ইকুয়েশন, ডাব্লুটা কনস্ট্যান্ট, তো ডাব্লুটা বাইরে কেন আসবে? এখন মেইন সমস্যা হলো আমি তখন কনস্ট্যান্টের ধারণাটা ভালো করে বুঝি নাই, মানে ওই ফিজিক্সের একটা ইকুয়েশনের রেসপেক্টে মনে হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কিছু একটা ছিল, তো আমি এটা বুঝি নাই। এখন স্যার আমাকে মানে স্যার ধরে নিয়েছেন যে আমি এটা বুঝি, যে এটা একটা কনস্ট্যান্টের ধারণাটা আমি বুঝি, তো ডাব্লু একটা কনস্ট্যান্ট, তাহলে বাইরে আসবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি ওইটা বুঝি নাই, এবং আমি স্যারের সাথে আর্গু করতেছি, এবং স্যার শেষ পর্যন্ত বলতেছে এইটা এরকমই হয়। তো ওই জায়গাটা এসে চিন্তা করেন যে হুট করে যদি কাউকে এই জিনিসটা দেওয়া হয়, আমরা মনে করতেছি আমাদের পার্সপেক্টিভ থেকে খুব ইজি, কিন্তু একজন যে নভিস এই ফিল্ডে, একজন ফিল্ডটা সবাইকে যায় না, তার কাছে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। এই জায়গাগুলো আপনার ক্যালকুলাসের প্রিরিকুইজিট। তো একটা খুব মিস কনসেপশন বলা যায়, বা মিস পারসেপশন, কনসেপশন না মিস পারসেপশন, আমরা কিভাবে পারসেপ্ট করি যে ক্যালকুলাস প্রয়োজন, তাহলে আমার খুব লং ক্যালকুলাস, যেমন আমরা ওই যে ফুরিয়ার ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের ইকুয়েশন, অনেক রকম ট্রান্সফর্ম, তারপরে লাপ্লাস ট্রান্সফর্ম, অনেক কিছু করছিলাম, মনেও নাই, নামটা শুধু হয়তো খেয়াল আছে। তো ওই জিনিসগুলো হয়তো লাগে, ওইগুলো লাগে না, জাস্ট এই ইনটুইশনটা যে এইটা একটা ন্যাচারাল জিনিস, এই জিনিসটাই যে আমরা বলতেছি এটা একটা ন্যাচারাল জিনিস, রিয়েল ওয়ার্ল্ডকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ম্যাথমেটিক্স দিয়ে, এটা হলো ভাষা, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আমাদের রিয়েল ওয়ার্ল্ড, রিয়েল যে ওয়ার্ল্ডটা আছে, রিয়েলিটি, সেটাকে কনভার্ট করতেছি ম্যাথে। কারণ কি, ম্যাথটাকে পরে আমি কম্পিউটার দিয়ে, অ্যানালিটিক্যাল টুল দিয়ে আমি হিসাব করতে পারবো, মানে অটোমেট করতে পারবো। মেইনলি রিয়েলিটি, ম্যাথ, কম্পিউটার আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। তো ওই জন্য এগুলো আমাদের দরকার। এবং আপনারা যখন ধরেন নিজেরা এখন বুঝতেছেন, বা আগে যদি বুঝে থাকেন, আপনারা অন্যদের যখন বোঝাবেন, তখন এই জিনিসগুলো কনফিগার করবেন যে অ্যাকচুয়ালি ক্যালকুলাস লাগে বলতে কি বোঝায়, বা ডেরিভেটিভ লাগে বলতে কি বোঝায়। এগুলো বলতে ইনটিউশনগুলো লাগে, এটা ন্যাচারাল একটা জিনিস, এইটা আমাকে বদার করতেছে না, এই জিনিসটা আমি অ্যাপ্লাই করতে পারি, এটা একটা টুল। ওকে, আমি টুলটাই চিনি না, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা ভাই, এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেমন আমরা যদি একটু প্রাইমারি লেভেলে যাই, হ্যাঁ যেটা হচ্ছে যখন আমরা ভাগ করতাম, নর্মালি ভাগ করার পরে হচ্ছে আমরা একদম শেষে যেটা ছিল ভাগশেষ, রিমাইন্ডার, মানে একদম সর্বনিম্ন ভাজ্য, তারপর হচ্ছে ভাজক, ভাগশেষ যেটা ছিল, মানে মিনিমাম পর্যন্ত আমরা ভাগ করে যেতাম। তো এই ক্ষেত্রে তো আমরা মিনিমাম বের করার জন্য আমরা ডেরিভেটিভ করতেছি, তাহলে এইখানে কেন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনটা নিয়ে আসতেছি? আচ্ছা এইখানে ওয়াই নট, মানে ভাগটা কেন না? আচ্ছা, তাহলে বলি ভাগটা কেন না, তাহলে এটা ডেটা টাইপ থেকে বুঝতে হবে। আমাদের যখন আমরা কাজ করি ডেটা টাইপে, ডেটা টাইপে 1 2 3, একের মধ্যে কি ইনফিনিটি সংখ্যক নাম্বার নাই, আছে না? এই কনসেপ্টটা তো জি আছে, যত সংখ্যক নিতে জি পারি। আছে। কিন্তু যখন আমি ভাগ করতেছি, তখন আমি কি করতেছি, একটা সার্টেন প্রিসিশন মতো নিচ্ছি, বা 1.111 ধরে নিলাম, কিন্তু একটা সার্টেন প্রিসিশন বলতাম, কিন্তু ইনফিনিটি সংখ্যা নিচ্ছি না, তাই না? না, তাহলে না। এই কন্টিনিউয়াস স্পেসটা কিন্তু আমি নিচ্ছি না, আমি সামহাও কোনো একটা জায়গায় যে এটাকে ভাগ করে ফেলেছি, মানে কিছুটা মিসিং আছে, তাই না? ওই জি। মিসিংটা হলো এই ডি বাই ডিএক্স এর ডিএক্স। আমি যদি কন্টিনিউয়াস পুরো স্পেসটাকে কভার করতে চাই, এটা হলো ডি বাই ডিএক্স, যখন ইন্টিগ্রেশন করি আমি। আর যখন ভাগ করতেছি, তখন এটার উল্টা হলো ডিএক্স, ডি বাই ডিএক্স। বুঝছেন? মানে আমি এটা ধরে নিচ্ছি, এটা ম্যাথমেটিক্যাল, মানে আপনি যদি এটাকে মনে করেন যে খুব কড়া করে ধরেন, সব ম্যাথমেটিক্সই কিন্তু আলটিমেটলি ভুল। কারণ এখানে একটা অ্যাপ্রক্সিমেশন একটা বিষয় আছে। যেমন বলতেছে ডি বাই ডিএক্স হলো একটা ইনফিনিটেসিমালি স্মল,
স্মল, মানে খুবই ছোট। তো খুবই ছোট যেটা আমরা লিখতেই পারি না, তাহলে সেটা নিয়ে কিভাবে হিসাব করতেছি, তাই না? তো তাহলে ওই জায়গাটায় জি। দেখা গেল যে আমরা মানে বলতেছি যে মেবি ছোটটা হলো এরকম, মেবি এরকম একটা ছোট পোর্শন। কিন্তু ম্যাথমেটিক্যালি যদি আমরা বলি, তাহলে এই পুরো একটা নাম্বার স্পেসকে যদি আমি যখন হিসাব করতেছি সংখ্যা রেখা, তখন 1 1 2 3 4 এই চারটার আমার পয়েন্ট আছে। তো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস, আমরা কিন্তু হিসাব করতেছি না কখনো। যখন আমরা ইউজুয়াল ভাগ করতেছি বা আমরা যখন ইউজুয়াল গুণ করতেছি, আপনার ইউজুয়ালি ভাগের সময় আপনার একটা কম্পিউটারের একটা কথা আছে প্রিসিশন এরর। প্রিসিশন এরর, কম্পিউটার রাউন্ড অফ একটা এরর হয় যে কম্পিউটারে আমরা অ্যাকচুয়ালি জিরো প্রেজেন্ট করতে পারি। কেন? এই কারণে, কারণ আমি এইখানের থেকে 2 পর্যন্ত যে কন্টিনিউয়াস যত স্পেস নাম্বার আছে সবকে আমি এইভাবে বসাইতে পারি না, ইনফিনিট সংখ্যক মেমোরি নাই আমার। ওকে, এবং এই জন্য কম্পিউটারটা ম্যাথের সাথে যায়, মানে ওই যে কিছু কিছু আপনার অ্যাপ্রক্সিমেশন, ইনকমপ্লিটনেস থিওরেম নামে একটা ম্যাথের কিছু কিছু চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, সব কিছুই যে সম্ভব এরকম না। তারপরে ধর কম্পিউটার সায়েন্সে পি ভার্সেস এনপি, যে সব প্রবলেম সলভ করা যায় না। আচ্ছা, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল, যেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল ধরেন আমরা যখন ইয়া করি, ইন্টিগ্রেশন করি, তখন এখানে একটা কনস্ট্যান্ট আছে দেখছেন? জি। এই কনস্ট্যান্টটা কিন্তু আমরা ফিজিক্স করার সময় জিরো করে দিই, বাউন্ডারি কন্ডিশন বলি এটাকে, যে এর বাইরে আমি আর চিন্তা করবো না, এর বাইরে আমি আর চিন্তা করবো না, করলে কিন্তু আমার ম্যাথটা ব্রেকডাউন হয়ে যাবে। সি এর ভ্যালু কিন্তু যে কোনো কিছু নিতে পারে, ইনফিনিটি সংখ্যক ভ্যালু হতে পারে। তো ওইটাকে আমরা বাদ দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাকে নিই। তাহলে কিন্তু এটা যদি আমি খুব গলা চেপে ধরি, তাহলে কিন্তু এটা ইনঅ্যাকুরেট ইন সাম সেন্স, হ্যাঁ, পুরো ম্যাথটাই, কিন্তু আমরা এটা ধরে নিই যে না, এটা ঠিক আছে। ওই জন্য আপনার এই অ্যান্সারটা যে দেখা গেল যে আমরা যখন ভাগ করতেছি বা ওইভাবে কেন করতে পারতেছি না, কারণ খুব ছোট এবং কন্টিনিউয়াস স্পেসকে যখন আমরা কোনো কিছু বাদ দিব না এর মধ্যে থেকে, যে যখনই 1.12 এরকম বলতেছেন করে কিছু বাদ দিচ্ছেন, দ্যাট মিনস আপনার এখানে কিছু প্রিসিশন বাদ থাকতেছে, 1 থেকে 2 পর্যন্ত কিছু অংশ বাদ করে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নট অ্যাকুরেট। এই জন্যে আমরা এটাকে ডি/dx করি যাতে কিছু বাদ না হয়, হোলটাকে মানে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের কনসেপ্টটা হলো, আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করছি, যেহেতু কোশ্চেনটা বললেন যে আমার একটা অবজেক্ট আছে, ধরেন রিয়েল ওয়ার্ল্ডে অবজেক্ট আছে, এটাকে আমি ভাঙতে পারি, ভাঙতে আমি শুধু একভাবেই পারি, ভেঙে এর ধরেন অ্যাটম লেভেলের নিচে যাওয়া যায় না ধরেন। তো এই অ্যাটমটা হলো একটা ডি/dx, যে কত ক্ষুদ্র আমি ভাঙতে পারি, সেই ইনফিনিটেসিমাল স্মল। এইবার যখন আমি গড়তে পারি, তখন এটাকে আমি যে কোনো শেপে গড়তে পারি, এরকম এরকম এরকম, মানে সেম অ্যামাউন্ট অফ জিনিস। এই জন্যে যখন আমি ডি/dx করি, তখন এই সিটাকে আমরা যে কোনো ভ্যালু দিতে পারি। এইভাবে চিন্তা করতে পারেন যে আমরা একটা অবজেক্টকে যখন ভাঙি, ঘুরাইতে থাকি, ভাঙা মানে কিন্তু খুব সহজ, যে ভেঙে তার একদম কনস্ট্যান্ট পার্টিকেলে আমি করে ফেললাম। পরে যখন এইগুলাকে আমি ইন্টিগ্রেট করি, তখন সাথে একটা কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিনস আমি এটাকে যে কোনো শেপ দিতে পারি। ওকে, যেটা ভাঙলে সে তার এককে চলে যাবে, কিন্তু গড়ার সময় আমি তাকে ডিফারেন্ট শেপ দিতে পারি। এটা হলো যে অ্যাকচুয়ালি ইনার ইনটুইশন, যেটা হলো ডেরিভেটিভ আর হলো ইন্টিগ্রেশন। আর এই জন্য আমরা হলো যে এইটাকে মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করি না ভাগটাকে। কারণ কি, যখন আমরা এই কার্ভ দেখতেছি, যখন আমি নাম্বার দিয়ে প্রকাশ করবো, সেটা 1.1111 এরপর আপনি 100টা 1 দেন না কেন, ওইটা কন্টিনিউয়াস না, কিছু না কিছু মিসিং থাকবে। আপনি হয়তো এটা 1.1, এটা হয়তো 1.2, এটা হয়তো 1.3, সুতরাং এইটাকে আপনি ইউজ করতে পারবেন। তাহলে ডিসক্রিট ভ্যালু, ডেটা টাইপ, এখন বলতেছি যে বলুন ডেটা টাইপ ডিসক্রিট একটা ভ্যালু, বা বলতে পারেন যে আরেকটা টাইপ আছে আমরা যে করছিলাম রেশিও বা ইন্টারভ্যাল, হ্যাঁ, এই যে জিনিসগুলো ছিল। দ্যাট মিনস আপনি কখনো এইটাকে মানে একদম অ্যাকুরেটলি প্রিসাইসলি প্রেজেন্ট করতে পারবেন না, এটাকে আপনাকে সবসময় কোনো না কোনো রাউন্ড অফ করতে হবে। দ্যাট মিনস আপনি তখন এইটার কন্টিনিউয়াস থাকতেছেন, এটা মেবি এরকম, মেবি এরকম কিছু মিসিং আছে, দ্যাট মিনস কোথায় যে মিসিং আছে আমি বুঝতে পারতেছি না, তাহলে আপনি শুধু কন্টিনিউয়াস না হলে ডেরিভেটিভটা করবেন কি? কিছুটা ক্লিয়ার হলো জিনিসটা?
জি ভাই, আমি যদি একদম মানে অনেক তো এক্সাম্পল সবটা হয়তো মনে রাখতে পারবো না, আমি যদি এক লাইনে মনে রাখতে চাই সেটা হচ্ছে যে মানে যখন আমরা ভাগ করি, মানে আমার যে প্রশ্নটা ছিল আমি অ্যান্সারটা এইভাবে বুঝছি যে যখন আমরা ভাগ করি কোনো না কোনো একটা মানে কি রাউন্ড বলে অফ পোর্শন থেকে হচ্ছে যায়, বাদ পড়তেছে। পোর্শন বাদ জি, করতেছে, বাদ থেকে যাচ্ছে। মানে জি, আর আমি ভাগটা ডিভাইডিএক্স এই জন্য কন্টিনিউয়াস না, করতেছি ভাগটা কন্টিনিউয়াস হোল চলছে না। জিনিসটা। আর হলো জি যে ডেরিভেটিভ বা ক্যালকুলাস যেটা ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ, ওটা কন্টিনিউয়াস পুরো স্পেসটাকে কভার করে। আচ্ছা আচ্ছা, হোল জিনিসটা আমি নিচ্ছি, হ্যাঁ, মানে এর ভিতর থেকে কোনোটা বাদ যাচ্ছে বাদ না। যাবে না। আচ্ছা এটা ঠিক আপনি আছে। বলে আবার খুব ভালো বললেন, কারণ এখানে আমি একটা জিনিস বুঝাই। ধরেন আপনি একটা ত্রিভুজের ইকুয়েশন জানেন যে এটা কিভাবে ত্রিভুজের এরিয়া বের করতে হয়, কারণ এটা খুব সিম্পল শেপ। কিন্তু যদি এরকম একটা শেপ থাকে, এটা কিভাবে বের করবেন? এখানে হয়তো আপনি আঁকাবেন যে এখানে একটা ত্রিভুজ নিলাম, তো এখানে আরেকটা ত্রিভুজ নিলাম, কিন্তু কিছু কিছু জায়গায় তো বাদ থাকবে, তাই না? কিছু কিছু জায়গায় জি বাদ জি, থাকবে, বাদ পড়ে সেই যাবে। জায়গাগুলো আপনি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের কাজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক অনেক কিছু এসে যায়, যাই হোক এগুলো ডিফারেন্সের জন্য থেকে যায়, সমস্যা নেই। তো এখন আমরা কি দেখছি যে আমাদের এই ডেরিভেটিভ বললাম যে আমাদের ইনটিউশন লাগবে, আর ডেরিভেটিভ দিয়ে আমরা যে কোনো ফাংশনকে মিনিমাম বের করতে পারি, মিনিমাম বের করতে পারি। তো অনেক জায়গায় কথা বের করে, তো ওগুলো যদি মনে করেন পরে স্কিপ করবেন করতে পারেন, কিন্তু জাস্ট জানা দরকার। অ্যাকচুয়ালি আমাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং অনেক কমে যাচ্ছে আমাদের জেনারেশন, মানে যত জেনারেশন আসতেছে, কারণ আমাদের এখন অনেক অ্যাবস্ট্রাকশন টুল আছে, তো সবার মনে ডিপের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক কম এখন, আমারও অনেক কম, আমি চেষ্টা করতেছি। আমি একটু অফ ট্র্যাকে বলতেছি ভাই, সেটা হচ্ছে যে আজকে একটা পোস্ট দেখলাম লিঙ্কডইনে, বলতেছে হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি মানে কিছু হইলেই আমরা হচ্ছে নিজেরা ডিপ ডাউন না করে বা মেমোরিটা ইউজ ব্রেন ইউজ না করে আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে হেল্প নিচ্ছি। চ্যাট জিপিটি কিন্তু আমাকে কাজে হেল্প করবে না, বা আমার চাকরি নেওয়ার ক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি আমাকে চাকরি নিয়ে দেবে না, চাকরি আমাকেই নিতে হবে, ব্রেন আমাকে ইউজ করতে হবে। এই জন্য হচ্ছে আগে আমার ব্রেন ইউজ করার পরে দেন আমি চ্যাট জিপিটি ইউজ করা উচিত। ডেলিভারেট প্র্যাকটিস, মানে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, কিন্তু ডেলিভারেটলি প্র্যাকটিস করতে হবে। এটা আমার মানুষ তো অলস, সবাই পারবে না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আছে না, এখন যারা অ্যাকচুয়ালি এটাকে ওয়াইজলি ইউজ করতে পারে, আগে আমি নিজে এক্সপার্ট হব, আমার ব্রেনটাকে কাজে লাগাবো, পরে ওইটাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাবো। এটা যারা পারবে তারা অ্যাকচুয়ালি আগায় যাবে, নাহলে ডিফিকাল্টি আছে সামনে, অ্যাকচুয়ালি আছে। এমনি একটা জেনারেশন প্রায় ডাম হয়ে গেছে, মানে আপনার ফোন এসে তারপরে যদি আবার চ্যাট জিপিটি আসে, কারণ এগুলো আমাদের গার্জিয়ান হিসেবে সচেতনতা সহায়তা হবে, বা আমরা যতটা পারি, যতজন পারবে, সবাইকে পারা যাবে না, এটা ডিস্টোপিয়ান ফিউচার সামনে ওয়েট করতেছে। আচ্ছা দেখেন তো, তাহলে আমাদের এই যে ফাংশনটার আপনার ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, এটা পাইথন ফাংশন হিসেবে লিখলাম ফাংশন, আর আমরা নামপাই ইউজ করবো এখন, টেন্সর পাইথন না, নামপাই দিয়ে আমরা ডেরিভেটিভ সিম্পল পাইথন। এবার ডেরিভেটিভ, ওই ফাংশনটার ডেরিভেটিভ যে 6x - 3, একটু আমি দেখাইলাম যে আপনার ফাংশনটা হলো কি, আর ডেরিভেটিভটা কি, অনেক কিছু আলোচনা হয়েছে না, সেগুলো ডিলিট হয়ে গেছে। এই ফাংশনটা ছিল এখানে মনে হয় যে আপনার 3x² - 3x + 4 আর 6x - 3 হলো তার ডেরিভেটিভ। তো এটাকে আমরা এখানে রাখছি, ধরেন এটা খুব জটিল একটা ফাংশন, এটা আমাদের কম্পিউটেশনালি বের করতে হবে ডেরিভেটিভ কোথায়। আর আপনারা যখন আরো নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার যাবেন তখন বুঝবেন যে কেন অ্যাকচুয়ালি এটা দরকার। তো এটা ফাংশনটা আমরা ডিফাইন করলাম, ফাংশনটা একটু প্লট করে দিই। অ্যাকচুয়ালি এই যে ফাংশনগুলো কন্টিনিউয়াস হয় না, মানে আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার দিয়ে প্রেজেন্ট করতে পারি না, এটা আপনারা ট্রাই করতে পারেন। ধরেন এই রেঞ্জটা আপনি খুব মানে স্মল দিলেন, বা ধরেন স্টেপ করে করে দিলেন, অনেক বড় স্টেপ করে করে দিলে, তাহলে আসলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ডট 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 করে আপনি পাবেন, কন্টিনিউয়াস লাইন পাবেন না। এখানে যেটা লাইন পাই ওটা আমাদের মানে দেখার ভুল। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি এগুলা ক্লিয়ার করা উচিত। অ্যাকচুয়ালি একটা প্লট কিভাবে হয়, এখানে যখন আমরা একটা ফাংশন ড্র করি তখন ধরেন x আর x² এরকম একটা ফাংশন, মেবি এরকম কিছু একটা আসবে, কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো পয়েন্ট সেরকম স্যাম্পল পুট আপ করে, কিন্তু স্যাম্পলগুলো একটা অ্যাপ্রক্সিমেট করে এরা স্ট্রেট লাইন দিয়ে আপনার জোড়া থাকে। এটা হলো যে আপনার অ্যাকচুয়ালি আমরা যে কার্ভটা দেখি, কিন্তু আদতে যেটা আছে সেটা হলো এখানে অনেকগুলো পয়েন্টের ডিসক্রিট পয়েন্টের ভ্যালু। হ্যাঁ, তার অনেক সময় আমাদের অনেক যদি বেশি পরিমাণ ভ্যালু নেই তাহলে তারা অনেক কাছাকাছি থাকে, ওটাকে মানে একটা কার্ভের ইলুশন তৈরি করে। কিন্তু ম্যাথমেটিক্যালি যেটা বলা হয় যে এরকম কার্ভ আমরা যখন দেখি অ্যাকচুয়ালি ওইভাবে দেখি না, এটা ওইভাবে প্রডিউস করি না, তারপরে ওটাকে জাস্ট অ্যাপ্রক্সিমেট করা হয়। তো ধরেন যে আমরা -2 থেকে 2 এর মধ্যে রেঞ্জে আমরা এই ফাংশনটার ভ্যালু নিব, আমরা 2000 পয়েন্ট মতো নিব, এখানে লিনিয়ার স্পেসে 2000 এর বেশি পয়েন্ট নিব, এবং আমরা x এর রেসপেক্টে মানে এই পয়েন্টগুলোর রেসপেক্টে আমরা হলো x
সরি এফ অফ এক্স আর ডেরিভেটিভ অফ এক্স অফ এক্স, মানে দুইটা প্লট করতেছি আমরা, এফ অফ এক্স আর ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, দুইটাকে একসাথে আমরা প্লট করতেছি। একটু খেয়াল করি, এখানে গুলাই যাইতে পারে, প্রথমে আমারও গুলাই গিয়েছিল। এইটা হলো এফ অফ এক্স মানে ওয়াই যেটা ফাংশন, এইটা হলো তার ডেরিভেটিভ। এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একসাথে আমরা ইউজুয়ালি দেখি না, আমরা জাস্ট একটা ফাংশন দেখি, কিন্তু এটা দেখেন যে ডেরিভেটিভ নেগেটিভ থেকে শুরু হয়ে পজিটিভ থেকে যাচ্ছে, আর ফাংশনটা এরকম, ফাংশনের মিনিমাম ধরেন এরকম জায়গায় আছে। মিনিমাম কোথায় হয়? ডেরিভেটিভের ভ্যালু যেখানে 0, মানে এই যে ডেরিভেটিভ যে ফাংশনটা ওয়াই যে ডেরিভেটিভ তার 0 দেখেন কোথায়? এখানে, এবং মিনিমামটা দেখেন এখানে। তাহলে এটা দেখলে আমরা একটু করেসপন্ডেন্স করতে পারি জিনিসগুলো, অ্যাকচুয়ালি এর করেসপন্ডিং পয়েন্টে এটা মিনিমাম, ওইখানে ডেরিভেটিভের ভ্যালু। ডেরিভেটিভও কিন্তু একটা ফাংশন, যখন ফাংশনটার ডেরিভেটিভ বের করতেছি তখন ওইটাও একটা ফাংশন, হয়তো কনস্ট্যান্ট হইতে পারে, যেমন এই পয়েন্টে ভ্যালু 0, যদি এটা ফ্ল্যাট লাইন হইতো তার ডেরিভেটিভ অলওয়েজ সেম, ওকে 0। তো তাহলে এইখানে এইটা হলো যে আমার ফাংশন, আর এইটা হলো ডেরিভেটিভ। আমরা যখন বলি যে গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমি ডেরিভেটিভ বরাবর যাচ্ছি, গ্রেডিয়েন্ট বরাবর যাচ্ছি, গ্রেডিয়েন্ট ডেরিভেটিভ এখানে সেম ধরে নেন, ওয়ান ডাইমেনশনে ডেরিভেটিভ, মাল্টিপল ডাইমেনশনে এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো তাহলে আমি যখন বলি গ্রেডিয়েন্ট বরাবর যাচ্ছি, আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি দেখছি যে এইখানটাতে ধরেন ইনিশিয়ালাইজ করলাম, তারপরে আস্তে আস্তে আপডেট হইতে 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 এইখানে যাই, অথবা এইখানটাতে ইনিশিয়ালাইজ করলাম, আপডেট হইতে হইতে এইখানে যাই। এবং এর সাথে একটা টার্ম দেখবেন প্রায় সব টিউটোরিয়ালে বলা থাকে, কিন্তু ওইভাবে এক্সপ্লেইন করা থাকে না, যে আমরা গ্রেডিয়েন্ট বরাবর যাই। আমিও বলছি, তো এটা এক্সপ্লেনেশন এইখানে, যে ধরেন আপনি এইখানে ইনিশিয়ালাইজ করছেন, আপনি গ্রেডিয়েন্ট বরাবর যাইতে যাইতে যেখানে 0 ওইখানে থামবেন গ্রেডিয়েন্টের ভ্যালু, এবং গ্রেডিয়েন্ট বরাবর যাইতে যাইতে যেখানে যাবে 0 এইখানে যাই থামবেন, ওকে। তো তাহলে এই মিনিমামটা বের করা আমার দরকার, আর মিনিমামটা যদি আমরা অ্যানালিটিক্যালি বের করতে পারতাম, দ্যাট মিন্স 6x - 3 = 0 দিলে, তাহলে দেখতাম যে আপনার হলো x ইকুয়ালস কত, এটা x ইকুয়ালস 0.5 এ হলো 0.5 এ হলো আপনার মিনিমাম, x ইকুয়ালস 0.5 হলো মিনিমাম। কিন্তু আমরা যেহেতু কম্পিউটেশনালি বের করব, নট লাইক ইকুয়েশন সলভ করে আমরা ক্যালকুলেট করে করে বের করব, তাহলে এটা একটু ডিফারেন্ট হবে। আমি আগে থেকে বলে রাখতেছি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট গ্যারান্টি দেয় না যে আপনাকে একদম অ্যাকুরেট সলিউশনটা দেয়, গুড এনাফ একটা সলিউশন। তাহলে অ্যালগরিদমটা কি দেখেন, যে আমরা একটা বলতেছি যে, আর এগুলোকে আমরা এখন লোকাল মিনিমাম বলবো, কারণ কনসেপ্টটা আমরা গ্লোবাল মিনিমাম, লোকাল মিনিমাম কনসেপ্ট একটু আলাদা করে নিয়ে কিংবা একসাথে, কারণ আপনাদের একটা যখন ওই লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম যে একটা হিলি স্পেস গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম যখন বোঝাচ্ছিলাম যে এক জায়গায় একজন দাঁড়ায় আছে, সেইখান থেকে নামতে নামতে মিনিমামে আসবে, হ্যাঁ। তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আমরা যখন লিনিয়ার রিগ্রেশন করি, শুধু রিগ্রেশনটাই বলি, ক্লাসিফিকেশনটা এখন বাদ থাকে, রিগ্রেশন যখন বলি তখন আমাদের একটা মিনিমাম থাকে, হ্যাঁ, এবং ওইটাকে বলা হয় একটা কনভেক্স ফাংশন, যার একটাই মিনিমাম থাকে, ওইটাকে বলা হচ্ছে আমার গ্লোবাল মিনিমাম। মানে যেটা মিনিমাম ওইটাই গ্লোবাল মিনিমাম, মানে একটাই মিনিমাম থাকে, দ্যাট মিনস আমি যেখান থেকে শুরু করি না কেন আমি ওইটার দিকেই যাব। কিন্তু যখন নিউরাল নেটওয়ার্ক আমরা নিয়ে কাজ করব, তখন আমাদের মাল্টিপল মিনিমাম থাকতে পারে। তো এইটা একটা মিনিমাম, এইটা একটা মিনিমাম, এইটা একটা মিনিমাম, এই তিনটার মধ্যে মনে হচ্ছে এইটা হলো আপনার গ্লোবাল মিনিমাম, সব থেকে কম যেটা, এটা লোকাল, এটা লোকাল। তো এইগুলোকে আমরা লোকাল মিনিমাম বলে হলো আপনার রেফার করবো, যে আমরা একটা লোকাল মিনিমামে পৌঁছে দিতে চাচ্ছি। কারণ অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডিপ লার্নিং এর গ্লোবাল মিনিমামটা কোথায় এটা আমরা বলতে পারি না, আমরা জাস্ট একটা গুড এনাফ মিনিমামে পৌঁছাইতে চাই, হইতে পারে ওটা একটা লোকাল মিনিমাম, এবং এর আরো রিজন আছে বলবো ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের, তাহলে আমরা একটা র্যান্ডম একটা পয়েন্ট নিব লোকাল মিনিমাম, আমি যেখানে একটা বলছি যে আমরা একটা যে কোনো জায়গায় শুরু করবো, পার্সেন্টটা দিয়ে খেয়াল করেন, হয় এই পাশে বা এই পাশে বা এইখানে যে কোনো একটা জায়গায় আমি শুরু করতে চাই। তো সেই শুরুটা কোডে আমরা কিভাবে করতে পারি, এনপি নাম্বারের মধ্যে র্যান্ডম একটা মডিউল আছে, যার মধ্যে চয়েস একটা ফাংশন আছে। এটা কি করে, এখানে একটা কালেকশন দিলে ও হলো কালেকশন থেকে কয়টা নাম্বার আমি নিব বলে দিতে পারি, যে এখানে একটা কালেকশন আছে, কালেকশন কোনটা বলতেছে, এক্স কোনটা, এক্স হলো যে আপনার এই -2 থেকে 2 পর্যন্ত যতগুলো পয়েন্ট, আমি 2000 পয়েন্ট কত নিছি এখানে, দ্যাট মিনস এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত, এর মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্ট নিবে, ওকে।
ওই যে যতগুলো পয়েন্ট দিছে কতগুলো পয়েন্টের মধ্যে থেকে একটা নিবে। তো তাহলে এই হলো সেই কালেকশন, আর ওইখান থেকে সে একটা পয়েন্ট নেবে, মানে চুজ করবে। আমার ভিজিবল যে রেঞ্জ আছে ওই রেঞ্জের থেকে আমি একটা পয়েন্ট নিচ্ছি র্যান্ডমলি। এটা হলো আমার ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট। এটা আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে বলি যে আমরা ইনিশিয়ালি এক জায়গায় অ্যাসাইন করতে চাচ্ছি। আমার বলতেছি এইটা লোকাল মিনিমাম, সেখান থেকে শুরু হচ্ছে। তো সেই শুরু কোডটা ধরেন এইটা, ধরেন না এটা কোড, তো সেটাকে আমরা প্রিন্ট করতে পারি। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিই, একটা জিনিস একটু শো করি। তো দেখেন যে এই হ্যাঁ লোকাল মিনিমামটা যেটা স্টার্টিং এ সেটা র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে। দেখেন মাইনাস, এখানে -0.096 -0.096, দ্যাট মিন্স এর আশেপাশে কোথাও আছে, হ্যাঁ এই সাইডে কোথাও আছে মাইনাসের জিরোর এই পাশে -0.096। যদি আবার এটাকে রান করি তাহলে দেখেন 0.352 মানে এই সাইডে কোথাও এইখানে আছে। যদি আমি আবার রান করি দেখবেন যে র্যান্ডমলি ইনিশিয়ালাইজেশনটা কেমনে হয়, এর কোনো আগামাথা নাই, যে কোনো জায়গায় নিতে পারে 1.11। আমি এখানে রেঞ্জটা দিয়ে দিছি জাস্ট ভিজিবল রাখার জন্য, কিন্তু যদি আমি ধরেন র্যান্ডমলি নিতাম যে কোনো স্পেসের মধ্যে যে কোনো জায়গায় পয়েন্টটা হইতে পারত। ওকে, তো এইবার আমি কি করতেছি, এটা আনকমেন্ট করি, আমি একটা লার্নিং রেট দিচ্ছি। এটা আমরা ইকুয়েশনে দেখছি, তো এটা কি কাজ করে আমরা একটু পরে আবার দেখব। আর ট্রেনিং এপক নিছি, কতবার আমরা এটা আপডেট করতে চাই, মানে কতগুলো স্টেপ নিতে চাই। তো ধরেন এখানে কত ছিল যে 1.11, এই জায়গাটায় আমরা ইনিশিয়ালাইজ করছি। 1.11 কোথায় হতে পারে, এরকম একটা জায়গায় ইনিশিয়ালাইজ করছি। এবার এই জায়গায় আমি ডেরিভেটিভ ক্যালকুলেট করব, মানে গ্রেডিয়েন্ট, এই পয়েন্টের গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব, করে আমি স্টেপ নিতে থাকবো যে আপডেট করে। ইকুয়েশন কি ছিল যদি আপনাদের খেয়াল না থাকে, ইকুয়েশনটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপর বলি w ইকুয়ালস w মাইনাস আলফা, ধরেন ডি জে বা যে কোনো ফাংশন df বাই dw, এখানে যে ফাংশনটা থাকবে দ্যাট মিন্স যে ফাংশনটা ডেরিভেটিভ, যে লস ফাংশন যেটা আছে ওইটার ডেরিভেটিভ নিব, দিস মিন্স গ্রেডিয়েন্ট, আর একটা লার্নিং রেট। তো এটার আমরা একটা কিছু কোড করে দেখবো যে অ্যাকচুয়ালি লার্নিং রেটের ইফেক্টটা কি, ওটাও দেখবো। তো তাহলে এইটা ক্যালকুলেট করতেছি, করে এখান থেকে মাইনাস দিচ্ছি। তো এইটা হলো একটা স্টেপ। এই স্টেপটা একটা লুপের মধ্যে দিই ফর i ইন ধরেন মেবি 100, যে এপক্সটা আমরা দিছি, যে এপক্স নাম্বারটা, এটা একটু রিলেট করার চেষ্টা করি থিওরির সাথে, তাহলে অনেক ক্লিয়ার হবে। তো তাহলে 100 বার আমরা এরকম আপডেট করতে চাচ্ছি, এবং আমরা কিন্তু থিওরিটিক্যালি জানি যদি আমরা এইখানটাতে আপডেট করে ফেলাই তাহলে কিন্তু যতবারই আমি করি না কেন মিনিমামে যদি একবার ধরেন বাই এনি চান্স, তো পুরোটাই চান্সের বিষয়, যদি আমি মিনিমামে আপডেট করে ফেলাই আসলে কি হবে, মিনিমামে যদি আমি ইনিশিয়ালাইজ করে দিই তাহলে কি হবে, মিনিমামে যদি ইনিশিয়ালাইজ হয়ে যায় ধরেন ঘটনাক্রমে 0.5 হলো থিওরিটিক্যাল মিনিমাম, 0.5 এ ইনিশিয়ালাইজ হয়ে গেল ইনিশিয়াল পয়েন্ট, তাহলে কি হবে শাহিল ভাই? হ্যালো শাহিল ভাই? হ্যাঁ জি ভাইয়া, মানে শুরুর পয়েন্টটাই যদি আমাদের পয়েন্ট হয় তাহলে তো আমাদের ওইটা আসবে না, ওইখানেই থেকে যাবে। আমি যতবারই স্টেপ নেই না কেন ওইখানেই থেকে যাবে, এটা জিজ্ঞেস করতেছি। কথা তো মানে প্রথমে যদি আমি পেয়ে যাই তাহলে তো আর আমার অন্যদিকে যাওয়ার দরকার নেই, আমি তো ওই জায়গাতে ফিক্স দরকার নাই না, আমার অ্যালগরিদমটা আপডেট করতে, অ্যালগরিদম আমার যাবে না, অ্যালগরিদম আমার ওই জায়গাতে ফিক্সড হয়ে যাবে, লুপ চলবে কিন্তু যাবে না কোথাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে এখন ধরেন যে আমরা কি বলতেছি যে এতগুলা ট্রেনিং এপকের জন্য রেকর্ড আমি আর ব্যাখ্যা করতেছি না, যে রেঞ্জ ট্রেনিং এপক্স মানে 100 বার আমি এখানে এপক নিব। আমি কি করতেছি, আমার যে লোকাল মিনিমামে যে ভ্যালুটা আছে ডেরিভ কোন ফাংশনটা, এটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছি, যে কোনো পয়েন্টে যে কোনো এক্স এ গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছি, মানে ডেরিভেটিভ বের করতেছি, ওই ডি বাই ডিএক্স যেটা ওইটাকে ক্যালকুলেট করলাম, করে গ্রাড নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রেখে এই লোকাল মিনটা অ্যাকচুয়ালি হলো সেই ডাব্লু, হ্যাঁ এটা যদি আমি ডাব্লু লিখতাম আরো ভালো হতো। তো যে সোর্সটা থেকে নিয়েছি এখানে লোকাল মিন ছিল, রেখে দিয়েছি। তো লোকাল মিন, এবং এটা দরকারও আছে লোকাল মিনটা, কারণ লোকাল মিন গ্লোবাল মিনের একটা পার্থক্য আছে। তো লোকাল মিন থেকে মানে ডাব্লু থেকে গ্রেডিয়েন্টটা বাদ দিচ্ছি, মাল্টিপ্লাইড বাই লার্নিং রেট, এবং লার্নিং রেটের ইফেক্ট আমরা একটু পরে দেখব। লার্নিং রেট দিয়ে ধরেন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে লোকাল মিন থেকে মাইনাস করে আবার লোকাল মিনের মধ্যে রাখছে। এটা হলো আমার আপডেট, এইটাই হলো আমার আপডেট। তো এটাকে যদি আমি আপডেট করে করে শেষে যে যখন আমার লোকাল মিনটা লাস্ট লোকাল মিন, এটাকে আমি প্রিন্ট করি,
লাস্টের যে লোকাল মিনটা আছে ওটাকে যদি আমি প্রিন্ট করি, হ্যাঁ, তাহলে প্রথমে কি প্রিন্ট হবে? প্রথমে হবে র্যান্ডমলি যেটা ইনিশিয়ালাইজ হয়েছে, আর শেষে হবে যে আপডেট 100 বার 100টা স্টেপ নেওয়ার পরে একটা জায়গায় ইনিশিয়ালাইজ হলো, 100টা স্টেপ নেওয়ার পরে কোথায় যেয়ে দাঁড়াইছে। ওকে, এইটা আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তাহলে কি, জাস্ট আমি যে কোনো একটা পয়েন্টে ইনিশিয়ালাইজ করলাম, ওই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ বের করলাম, এইবার ওই পয়েন্ট থেকে ডেরিভেটিভটাকে বাদ দিলাম, এবং বাদ দেওয়ার সময় আমরা একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা হলো লার্নিং রেট। সেটা পরে আমরা দেখবো, আরো এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবো সেটা। তারপরে বাদ দিয়ে সেটাকে আপডেট করি, অ্যাসাইন করি, আপডেট করি কোডে যেটা। তাহলে দেখি কি আসে। আমরা যদি এই কোডটাকে রান করি তাহলে দেখবো যে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম এই সময়, কারণ আমরা দেখছি যে র্যান্ডমলি বিভিন্ন জায়গায় ইনিশিয়ালাইজ হয়, -0.59 মানে এই দিকে, প্রায় এই দিকে ইনিশিয়ালাইজ হয়েছে। হ্যাঁ, তারপরে এখান থেকে 100 বার আপডেট হয়েছে, মানে 100টা জায়গায় প্রথমে দেখলো -0.59 আছে, ওইখানে ডেরিভেটিভ ক্যালকুলেট হয়েছে, ক্যালকুলেট হয়ে -0.59 থেকে ডেরিভেটিভ বাদ দিছে, যে একটা দ্যাট মিন্স একটু কমে আসছে, ওইটা একটা স্টেপ। এইভাবে 100টা স্টেপ হয়েছে, হওয়ার পরে দেখেন 0.49, দ্যাট মিন্স এক্স্যাক্টলি 5 না, মানে 0.5 না, 0.49, মানে এক্স্যাক্টলি মিনিমামে আসতে পারতেছে না। তাহলে একটা ক্যাচ আছে এখানে, যে আমরা যদি কম্পিউটেশনালি করি, দ্যাট মিন্স এরকম লুপ খাটায় যদি মিনিমাম বের করি, তাহলে আমার কি হবে, অ্যাকুরেট রেজাল্টটা অ্যাকচুয়ালি পাবো না, এক্সাক্ট থিওরিটিক্যাল অ্যাকুরেটটা পাবো না, কিন্তু এই সলিউশনটা গুড এনাফ। ওকে, তো তারপরে আমরা আবার কয়েকবার রান দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কি কি পাই। হ্যাঁ, আমরা জাস্ট দেখি এখানে। তো দেখেন -1.3 তে হইছে 100 বার করে 0.49, মানে একই জায়গায়ও কিন্তু আসতেছে না। হ্যাঁ, এটাও কিন্তু খেয়াল করার বিষয়। তো এইটা দেখেন, এটা একটু আবার পার হয়ে গেছে 0.50 থেকে, আগেরটা মানে এখানে পৌঁছাচ্ছিল না, এটা একটু পার হয়ে গেছে। ওকে, তো দ্যাট মিন্স ওই 0.5 এর আশেপাশেই থাকবে। এটা এই হইছে আপনার 1.99, এটা 1.99 হইছে। তো এবার আমরা একটা কাজ করি, আরেকবার রান দেই। রান দেওয়ার পরে এইখানে হলো ইনিশিয়ালাইজ হইছে, এইটা হলো আপনার মিনিমাম, মানে যেটা শেষ পর্যন্ত কম্পিউটেশন মানে হিসাব করে পাওয়া গেছে যে এটা হলো এই ফাংশনের মিনিমাম পয়েন্ট, যেটা নট থিওরিটিক্যালি অ্যাকুরেট। এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করেন, এটা নট থিওরিটিক্যালি অ্যাকুরেট, এটা গুড। এবার এটাকে আমরা একটু প্লট করি। কি করতেছি আমরা, লোকাল মিনিমাম যেগুলো আছে, যেটা আছে ওইটাকে আমরা প্লট করতেছি কোথায়, এই ডেরিভেটিভ ফাংশন, আরটা প্লট করতেছি কোথায়, ফাংশনটা আমরা প্লট করে দেখি। কোডগুলো আপনারা পরে আবার যাচাই বাছাই করে দেখতে পারেন। তো এইটা হলো তাহলে ডেরিভেটিভের পয়েন্ট, লাস্ট যেটা পাইছি ডেরিভেটিভের পয়েন্ট, আর এটা হলো লোকাল মিনিমামের পয়েন্ট, যে পয়েন্টটাতে পাইছি। ওকে, এটা প্রায় সিমিলার দেখা যাচ্ছে, মানে এখানে তো এই যে বললাম যে আমরা এটাকে ইলুশন তৈরি করে যখন প্লট করি, আমরা মনে হচ্ছে একদম এক্সাক্ট, জাস্ট সামান্য একটু এদিক ওদিক আছে যেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা আমাকে থিওরি থেকে বুঝে নিতে হবে। ওকে, তাহলে এইটা যে আমার এক্স এর রেসপেক্টে যে এম্পিরিক্যাল লোকাল, এম্পিরিক্যাল বলছে, এটা হলো থিওরিটিক্যাল, অ্যানালিটিক্যাল বা থিওরিটিক্যাল, এটা হলো এম্পিরিক্যাল, যেটা আমরা হিসাব করলে পাই, মানে ইকুয়েশন সলভ করলে পাইতাম, ওইটা না, এটা আমরা কম্পিউট করে করে পাইছি, গেস করছি, আপডেট করছি, আবার বেটার একটা গেস করছি, এইভাবে আমরা যে মিনিমামটা পাইছি। ওকে, এবার তাহলে লার্নিং রেটের ইফেক্টটা একটু বোঝাই। হ্যাঁ, লার্নিং রেটের ইফেক্টটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে লার্নিং রেটটা বাদ দিতে হবে। হ্যাঁ, একটু প্রশ্ন করবেন স্যার ভাই? না। ও আচ্ছা, তো লার্নিং রেটের ইফেক্টটা বুঝতে গেলে আমাকে লার্নিং রেটটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কি করতে পারি, বাদ দেওয়ার জন্য কি করব, 1 করব না 0 করব? আগে 1 করব, দ্যাট মিন্স ওর ইফেক্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, লার্নিং রেটটাকে আমি 0 করে দিচ্ছি, 1 করে দিচ্ছি। 1 করে দিলে কি হবে, যে ওর আর কোনো ইফেক্টই নাই, দ্যাট মিন্স গ্রেডিয়েন্ট যেটা আছে ওটা 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, গ্রেডিয়েন্টটাই হবে। হ্যাঁ, তো এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই নাম্বারটা খেয়াল করছেন, -6.13, বাট এখানে কত, টু দি পাওয়ার 69, হিউজ, এটা তো বিশাল একটা সংখ্যা চলে আসছে। ঠিক আছে, এবার তাহলে আবার একটু দেখি,
ঠিক আছে, বিশাল সংখ্যা চলে আসতেছে। তো এটা কেন অ্যাকুমুলেট হয়েছে, এটা কিন্তু এত বড় ইয়ে হবে না, আপনার গ্রেডিয়েন্ট হবে না, কিন্তু কি হয়েছে গ্রেডিয়েন্টটা এইভাবে অ্যাকুমুলেট হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকবারে আপনি প্রথম স্টেপে আপনার একটা কাজ করেন, এখানে কিছু কিছু কোডিং এর কাজ করতে পারেন, দেখা গেল ব্রেক করতে পারেন, এখানে আপনি একটা ব্রেক করতে পারেন যে প্রথম ইটারেশনের পরে গ্রেডিয়েন্ট আর লোকাল মিনিমামের ভ্যালু কত হয়, তারপরে দেখা গেল যে হয়তো 10টা ইটারেশনে কেমন হয় 1 দিয়ে থাকলে, তো এরকম ভাবে বিভিন্ন ভাবে ব্রেক করতে পারেন, মানে সরি এক্সপেরিমেন্ট করতে পারেন। তো তাহলে এইটা হচ্ছে প্রবলেম, যে আমি যদি গ্রেডিয়েন্ট টাকে স্কেল না করি, গ্রেডিয়েন্টটা প্রথমে অনেক বড় একটা ভ্যালু আসবে, হ্যাঁ, এবং সেই ভ্যালুটা মাল্টিপ্লাই হইতে হইতে, মানে সেই ভ্যালুটা অ্যাকুমুলেট হইতে হইতে আরো অনেক বড় ভ্যালু হয়ে যাবে, শেষ পর্যন্ত লোকাল মিনিমামটা অ্যাকচুয়ালি তার আশেপাশেই থাকবে। ওকে, তো জিনিসটা যদি আমরা থিওরিটিক্যালি যখন দেখছি তখন কেমন হইতে পারে জিনিসটা, ধরেন মানে লসটা অ্যাকচুয়ালি বেড়ে যাবে। মেইন কথা হলো এটা যে ধরেন এরকম একটা আমাদের ফাংশন আছে, তো আমি এখানে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করছি, তো আমার স্টেপ নেওয়ার দরকার এতটুকু, কিন্তু গ্রেডিয়েন্টের ভ্যালুটা আমরা কি করতেছি, এটা হলো w, তো w ইকুয়ালস w মাইনাস ধরেন আমার গ্রেডিয়েন্ট, আমি কোনো লার্নিং রেট দিলাম, তো এইখানে ধরেন আমার এইখান থেকে ইউনিট আছে মাত্র ধরেন 1 ইউনিট, তো এইখানে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট হচ্ছে 2 ইউনিট, তবে গ্রেডিয়েন্টটা কি হবে, জাম্প করে এই পাশে চলে যাবে, 1 ইউনিট ক্রস করে চলে যাবে। পরের বার যখন আমি হিসাব করব তখন মেবি দেখা গেল যে অন্যদিকে আরো চলে গেল, পরের বার মেবি দেখা গেল যে এরকম বাউন্স করতে করতে থাকবে, করতে করতে সে হয়তো এখান থেকে বেরিয়ে চলে যাবে মিনিমাম থেকে। ওকে, এবং আমি বলছি কিন্তু ডিপ লার্নিং এ অনেক রকম মিনিমাম থাকে, হ্যাঁ, দেখা গেল যে এইখানেও একটা মিনিমাম থাকতে পারে, যে ভ্যালুটা হয়তো অনেক বড় একটা থাকে লসের দিক থেকে। তো ওই জন্য লার্নিং রেটটা দরকার, লার্নিং রেট দিয়ে আমরা প্রত্যেকটা স্টেপে, শুধু একটা স্টেপে না, প্রত্যেকটা স্টেপে আমরা গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করি, স্কেল ডাউন করি। গ্রেডিয়েন্ট অনেক বড় একটা ভ্যালু আসলে ওটাকে আমরা ছোট, কয়েক হাজারের হয়তো ভ্যালু আসছে, ওটাকে আমরা জাস্ট কয়েক ইউনিটে নিয়ে আসছি, এককে নিয়ে আসছি। এটা কেন বড় হইলে কি হয়, ছোট যদি হয়, খুব ছোট যদি হয় তাহলে কি হয়। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আমি যদি প্লট করতে চাইতাম তাহলে কি হতো, এটা নিয়ে যদি আমি প্লট করতে চাইতাম, এটা একটু দেখা দরকার। নাই, কোথাও নাই, মানে ওই নাম্বারটার তুলনায় এটা ফ্ল্যাট হয়ে গেছে, ওই যে নাম্বারটার তুলনায় এটা অ্যাকচুয়ালি কোনো কিছুতেই নাই। হ্যাঁ, এখানে স্কেল দেখছেন, এখানে স্কেলটা দেখছেন কিসের, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরিয়া আউট অফ এরিয়া চলে গেছে। স্কেলটা দেখেন 1 টু দি পাওয়ার 39 স্কেল, হ্যাঁ, মানে ওটাকে পাওয়া যাবে না এখন, হ্যাঁ, মানে এর মধ্যেও নাই। এই জন্য লার্নিং রেটের দরকার। তো এখন ধরেন এটা গেল যে আমি যদি লার্নিং রেট না দিই, আর লার্নিং যদি আমি খুব ছোট দিই, বড় দেওয়ার তো প্রশ্নই ওঠে না, একের থেকে বড় দিলে বুঝতেই পারতেছেন এক্সপোনেনশিয়াল হয়ে যাবে। তো আমি যদি ছোট দিই তাহলে কি হয়, যেটা আমরা থিওরিতে দেখছি, লাস্ট ক্লাসে দেখছি, দেখেন 100টা এপকের পরেও সে মিনিমামে পৌঁছাইতে পারে না। ওকে, তার ভুল হইতে পারে, আরেকবার আমি দিই, তাও এখনো মিনিমামে পৌঁছাইতে পারে না। 0.5 থেকে ভুল করেন না, এখানে কিন্তু বান বেশি আছে, হ্যাঁ, মানে 100টা এপকের পরেও সে পৌঁছাইতে পারে না। ওকে, এখানে পৌঁছে, ও আচ্ছা, এখানে কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে, যাই হোক 0.0 না, তাহলে আরেকটু ছোট করে দিই, 0.0001, লাকি পয়েন্ট এসে গেছে অনেক সময়। দেখেন যদি আমি বেশি ছোট দিই তাহলে ও এখানে কাছেই অ্যাকচুয়ালি পৌঁছাইতে পারতেছে না, তো তাহলে ওইখানটাতে আমি একটু 100ই দেই, ধরেন 0.6, এই পয়েন্টটা নিলাম, তো এই পয়েন্টটাকে আমি একটু প্লট করি, তাহলে অ্যাকচুয়ালি সে পৌঁছাইতে পারলো। তো তখন পৌঁছানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই ইপকটা বাড়াই দিতে হবে, আমাকে আরো কিছু স্টেপ নিতে হবে, তাহলে দেখেন চলে আসতেছে। আমি যদি ইভেন এটাকে ছোট করে দিই, তাও এখনো পৌঁছাই পারি না। আমি যদি এবার আরো কিছু স্টেপ নিই, দ্যাট মিনস লার্নিং রেট যত ছোট হবে তত আমি ছোট ছোট স্টেপ নিচ্ছি, দ্যাট মিনস আমার আরো অনেক বেশি আপডেট করা লাগছে। তাহলে এই জিনিসগুলোর ইনটিউশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখছেন এবার প্রায় চলে আসছে, আমি যদি আরো মানে দেখছেন একদম কাছে চলে আসছে, দ্যাট মিনস আমাকে ইপকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কোনটা ট্রেড অফ, যে আমাকে খুঁজে বের করতে হবে বড় লার্নিং রেট, সব থেকে বড়
যেটা লার্নিং রেট পসিবল ওইটা খুঁজে বের করতে হবে, না হলে অনেক বেশিবার ট্রেনিং করে এটা জাস্ট এক লাইন যখন নিউরাল নেটওয়ার্ক দেখব। তো লার্নিং রেট আর ট্রেনিং এর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, আচ্ছা, তো এইটা গেল। এবার তাহলে আমরা এটা ব্রেক করি, নেক্সট মানে এটা শেষ করি, পরে আরেকটা সেশন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করে একটু দেখব। এখন ব্রেক নিচ্ছি, কয়েক মিনিট পরে।